চার ভাই মিলে মাকে মেরেছে, এমন কি এ কন্ডিশনে মেরেছিল সোমবারে। তো ওই রাত্রির রবিবারে আমার শাশুড়িকে মেরে ফেলা হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু নয়, ওরা মেরেই দিয়েছে। বা আমাদের সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে আমাদের উপরে টর্চার করতো। আমরা এই বিভিন্ন রকমের কিন্তু আমার কাছ থেকে ধমকি আসছে, তোমাকে কেটে ফেলা হবে, মেরে ফেলা হবে, তোমাকে বাড়িতে এলে তোমার ঠ্যাং কেটে তোমাকে রাস্তায় বসিয়ে রাখা হবে। বাড়িতে ঢুকতেই দিচ্ছে না, বলছে যেরকম শাশুড়িকে মেরেছে ওরকম তোমরাও বাড়িতে আসো, তোমাদেরকেও মারবো। পুলিশের কাছে কতবার গেছি, কাজ করছে না। ট্যাক্সের টাকায় ওরা মাইনে নিচ্ছে আর নেতাদের দালালি করছে। হ্যাঁ, আমার ক্লায়েন্ট হালিমা বেগম আর জব্বর মল্লিক, হালিমা মল্লিকের হয়ে নোটিশ ফাইল হয়েছে। এখন একটা রিট পিটিশন আছে জাস্টিস অমৃতা সিনহার ঘরে, আর একটা ক্রিমিনাল ডিভিশন আছে, এর মাকে আনন্যাচারাল ডেথ হয়েছে, রেসপন্ডেন্সও করেছিল। তাদের এগেনস্টে একটা ক্রিমিনাল ডিভিশন চলছে, সেটা জাস্টিস জয়াসিনের ঘরে পেন্ডিং। এবং 27/5/2025 এই হালিমা বেগের উপর পুজোর ভক্তদের বাড়ি থেকে চাবি দেওয়ার জন্য কিছু জিনিসপত্র আনতে গেছিলো, তখন এর উপর খুব আক্রমণ করেছিল এর ক্লোজ রিলেটিভ জলিল মল্লিক, জলিনা বেগম, খলিল মল্লিক, তার ওয়াইফ, এবং একে মারধর করে, পেটে লাঠি মারে, গলার হাত ছিনতাই করে নেয় অনেকক্ষণ। তারপর হসপিটালে গেছিলো, হসপিটালে ট্রিটমেন্ট করতে ডাক্তাররা বলেছে, কিন্তু সেইটার পরে উনি 160 এফআইআরটা নিল। এফআইআরটা প্রথমে নেয়নি, এফআইআরটা যখন আমি হাইকোর্টে ফাইল করেছি তারপরে এফআইআর নিয়েছি। এবং কোন থানা? পাঁচলা থানা, হাওড়া ডিস্ট্রিক্ট, পাঁচলা স্টেশন, হাওড়া ডিস্ট্রিক্ট। এবং 160, কিন্তু এখন পর্যন্ত তাদের নন বেলেবল অফেন্স, কিন্তু পুলিশ তাদেরকে কিনেও টাচ করছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি আরও অনেক কেস করেছি আমার লাইফে, তাদের কিন্তু অনেক ফাইল করে মেদিনীপুরে কদিন আগে করলাম, তাদের কিন্তু ফাইল হওয়ার সাথে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়ে নিল এবং এসে বললো। কিন্তু এই ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে তাদের কোনো অ্যাকশন নিচ্ছে না। এবং আমি অন্য সূত্রে জানতে পেরেছি যে তারা এখন পর্যন্ত জামিন নেয়, যত আমি রং করে জামিন নিচে জানতে পেরেছি নয় এই পর্যন্ত। এই জন্য এরা বিচারের প্রার্থীর জন্য এসছে। পুলিশ কমপ্লিটলি নন অ্যাকশন। একটা মেয়ের উপর অত্যাচার হলো, তারা কি প্রভাবশালী? হ্যাঁ, গ্রামে হয়তো তারা কিছু প্রভাবশালী, গ্রামের হয়তো প্রভাব। তো আপনি একজন হাইকোর্টের আইনজীবী হিসেবে এই যে প্রশাসন যে কাজ করছে না, প্রশাসন তাদের ডিউটি পালন করছে না, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমরা রিপ্রেজেন্টেশন আমার ফাইল করেছি, তাও কিছু করছে না। একদম হায়ার অথরিটি পর্যন্ত, নবান্ন পর্যন্ত, এসপি পর্যন্ত সব জায়গায়। এবার আমরা আমাদের জাস্টিসের কাছে এটা বলবো, আমরা জাস্টিস যেভাবে ডাইরেকশন দেবে সেইভাবে সেটা কন্ট্রোল করা। আমরা জাস্টিসের কাছেই আমরা এই জন্য এসছি বিচারের কারণ পুলিশ অ্যাকশন পুরো সাইলেন্ট, কোনো রকম কিছু করে অ্যাকশন নিচ্ছে না, পুরো ভূমি। মে মাস থেকে আজকে আগস্ট মাস হয়ে যায়। কতজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে? ওনার মাকে আনলিগাল ডেড এবং ওই মহিলাকে মারার জন্য? সেটা ক্রিমিনাল ডিভিশনে 6 জন বোধ হয়, না 6 জনের এগেইনস্টে। 6 জনের। সেই 6 জনকে কাউকে গ্রেফতার করতে পারবে? সেটা তো করেনি। সেটা তো ওরা কীভাবে কি হাওড়া কোর্টে গিয়ে আসবে, হাওড়া কোর্টে যত ক্রিমিনাল ডিভিশনটা মাইনে হতে হবে, সেইটা বিচারই হলো না, ওখান থেকে ড্রপ করে দিল। তারপর সেটা আমি হাইকোর্টে আবার ডিভিশনে এসেছি। আর এইটা এর উপরে যে অত্যাচার হলো, পুলিশ কিছু করলো না, একটা মেয়ের উপরে এরকম হলো, সেটার জন্য আমরা পিটিশনটা ফাইল করে দিই। পুলিশ না অ্যাকশন, পুলিশ কিচ্ছুই করছে না, পুলিশ সাইলেন্ট ঘুমিয়ে আছে। পুলিশ মনে হচ্ছে ওদেরকে সাপোর্ট দিতে পারলে তাদের খুব। এরা দীর্ঘদিন ঘর ছাড়া, এরা দীর্ঘদিন ঘর ছাড়া, 1 বছরের উপরে ঘর ছাড়া, সেই থেকে ঘর ছাড়া, এটাকে ভালো ঢুকতে দিচ্ছে না, কোনো রকম কোনো সামগ্রী আছে সেখানে না। পুলিশ প্রশাসন, পঞ্চায়েত, কেউ এদের হেল্প করছে। এরাই অত্যাচারিত, আবার এরাই বাড়ি ছাড়া। এরা অত্যাচারিত এবং এরাই বাড়ি। সেটাকে আপনি হাইকোর্টের আইনজীবী হিসেবে কেমনভাবে দেখছেন? জুডিশিয়াল ব্যবস্থার উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে। জুডিশিয়াল ব্যবস্থার উপরেই লোকে এসে বিচার পেয়ে দিন তাদের ভালো পাচ্ছে। এবং আমরা আইনজীবী হিসাবে এবং এদের সুবিচারের জন্যই আমরা কোর্টের কাছে এসেছি এবং আশা করি কোর্ট যথাযোগ্য ব্যবস্থা নেবেই। কারণ আমরা বিভিন্ন কেসে দেখেছি কোর্টই একমাত্র যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে। ঠিক এরকম কেসে মেদিনীপুরে হয়েছিল, তাকেও মারধর করে চালিয়েছিল, তার দোকান লুট হয়েছিল, তাদের গলার হাত চিন্তা হলো, কিন্তু সেটা জাস্টিস সেই কেসে জাস্টিস দেবাংশু বসার সঙ্গে সঙ্গে অ্যাকশন দিয়েছে। আশা করি জাস্টিস অমৃতা সিনহা আমার যতটুকু ধারণা ভালো অ্যাকশন নেবেন, আমরা বিচার পাবো। আমরা শুনতে দেখেছি কিছু মানুষ অভিযোগ করেন যে বড় লোকদের জন্য আইনের অনেকটা ফাঁক করার, গরিবের জন্য। এটা আমি কখনোই বলবো না। আমি যে ওইগুলো কেসগুলো করছি তারা এমন কিছু বড় লোক ছিল না, তারা গরিবই লোক, গরিব লোক।
হাইকোর্টের টেবিলে হয়তো প্রসেসিং এর জন্য আসতে দেরি হয়। জজ সাহেবরা একদম বড় লোকের জন্য ব্যবস্থা নেবে, গরিব লোকের জন্য কিছু বিচার করে না, সেটা আমি বলবো। আচ্ছা, কখনো আমি বলবো। আপনার কাগজটা একটু দেখান কি ওই এই কাগজটা তো? হ্যাঁ, এটা তো ক্রিমিনাল ডিভিশন। আচ্ছা, এই যাদের মামলা আছে ওইটা একটু পড়ে আমাকে একটু বলুন। হ্যাঁ, যাদের নামে মামলা, আজিবার মল্লিক, মুজিবার মল্লিক, খলিল মল্লিক, জলিল মল্লিক, সেলিমা বেগম, জরিনা বেগম, শাকিলা বেগম, পিঙ্কি মল্লিক, নাজমা বেগম, নাসিমা বেগম, যেটা ক্রিমিনাল ডিভিশন, দর্শনগুপ্ত, তাজমিরা বেগম, আনিসুর মল্লিক, এদের নামে সব ক্রিমিনাল মামলা আছে। আরেকটা কি মামলা আছে? আরেকটা রিট পিটিশন, যেটা ওর উপরেও টর্চার হলো, পুলিশ অ্যাকশন নিয়ে নিল। এই জন্য পুলিশ ইন অ্যাকশন মামলা করেছে। আপনার নাম? আমার নাম সবিরঞ্জন আছে। আপনি বলবেন? বলতে এনারা অনেক দীর্ঘদিন ধরেই একটা সমস্যায় ভুগছেন, বাড়িতে থাকতেও পারছেন না। স্যার যথেষ্টভাবে চেষ্টা করছেন যাতে এরা সুবিচার পায় এবং আমাদের অনারেবল জাস্টিসের এখানে বিচারাধীন ব্যাপারটা আছে। তো আমরা পাঁচলাখ থানাকে বলবো যে যথাযোগ্যভাবে এদেরকে একটু রেস্কিউ করে এদের থাকার ব্যবস্থাটা অন্তত করে দিন, কারণ দীর্ঘদিন এরা এক তো কাজকর্ম করতে পারছেন না এবং ওনারা বাইরে কাজ করেন, এখানে দীর্ঘদিন ঘর ছাড়াও এদের মানে খাওয়া দাওয়ারও অসুবিধা, থাকারও অসুবিধা। স্যার গরিবদের অনেকটা সাহায্য করেন বলে বা যেভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এনারা কিন্তু মাঝে মাঝেই কোর্টের লম্বা ডেটের জন্য একটু সমস্যায় পড়ছেন। যাই হোক, আমরা বুঝিয়েছি, যাতে আশা করবো পাঁচলা থানা এইটা যথাযথ ব্যবস্থা নেবে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না কেন? কোনো সন্ধিয়ান আছে অন্য কিছু? অ্যাকচুয়ালি প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, এটা আমি যতটুকু ওনাদের মুখ থেকে শুনেছি, কোনো একজন সিভিং ভলেন্টিয়ার ওই থানার মধ্যে ইনভলভ আছেন, যিনি ব্যাপারটাকে যতটা পারেন চেপে দেওয়ার চেষ্টা করছেন। বাকিটা উনি ডিটেলস আরও ভালো বলতে পারবেন। এটা সিভিক ভলেন্টিয়ার একটা থানা প্রভাবিত করছে, এটা আইনজীবী হিসেবে আপনি কেমনভাবে দেখছেন? সিভিক ভলেন্টিয়ারের কোনো কাজ আছে? হ্যাঁ, এটা তো অন্যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ওরা একই সঙ্গে কাজ করে, ধরুন আমি আমার সিনিয়রের কথা অবশ্যই শুনবো এবং আমি আমার কিছু অসুবিধা হলে স্যারকে বললে স্যার সেটা অবশ্যই মানত দেবেন, সেই হিসাবে হয়তো প্রভোগ করছেন উনি, এটা বলতে পারি। এবং উনি যেহেতু একটা সমস্যার মধ্যে জড়িয়ে আছেন বারবার, তো উনি এফআইআর করতে গেছিলেন, ওনাকে টানা অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, কিছু খেতে দেওয়া হয়নি, এটাও ওনার মুখ থেকে আমি শুনেছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম ধীমান রায়। এই কেসের সঙ্গে জড়িয়ে আছে আপনি আমার আইজবাবু আমার সিনিয়র, শুনে আপনারা পরিষ্কার করে সুন্দর করে বলবেন। স্ত্রীকে মেরে দিয়েছে আপনার ভাসুর, এই অভিযোগ আপনার স্বামী করছেন, কতটা সত্য এই কথাগুলো? সত্য বলতে ওদের যা কন্ডিশন দেখলাম, দেখে আমাদের স্বাভাবিক বা এই 2017 সালে একবার আমার শাশুড়ির ওপরে আক্রমণ করেছিল ওই খলিল মল্লিক। করার পরে আমার শাশুড়ি নিজে যে জিডি করেছিল, জিডি করার পরে পুলিশ এসে ওদের এতে করতে এসেছিল ভেরিফিকেশনে, তখন হয়ে গেছিল। তারপরে এই মে 2024 মে 19 মে তারপরে আমাদের স্বাভাবিক টিকিট ছিল, মানে প্রতি বছরেই আমরা বাড়িতে আসি। কোথায় থাকেন? আমরা থাকি বোম্বাইয়ে কর্মর জন্যে, আমরা প্রবাসী, এই দেশে কোনো কাজকর্ম নেই বলে তারপরে ওখান থেকে আসছিলেন। ওখানে স্বাভাবিক টিকিট ছিল, টিকিট থাকার পরে আমরা যেই দিনেই ট্রেনে উঠেছি, 19 মে 24 সালে ট্রেনে ওঠার পরে রাত 10টার সময় করে খবর আসছে যে আপনার শাশুড়ি আমার স্বামীকে ফোন করে বলছে যে তোমার মা মারা গেছে। ইনি তখন জিজ্ঞাসা করছে যে আমার মা কিভাবে মারলাম, আমি তো সকালে ফোন করে জিজ্ঞাসা করলাম, মা তো সুস্থ ছিল, মরার ব্যাপারটা কি? তো তখন লোকসভা ভোট চলছিল আমাদের হাওড়া জেলায়, 20 তারিখে ভোট হচ্ছিল সোমবারে। তো ওই রাত্রির রবিবারে আমার শাশুড়িকে মেরে ফেলা হয়েছে, এটা স্বাভাবিক মৃত্যু নয়, ওরা মেরেই দিয়েছে। বা আমাদের সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে আমাদের ওপরে টর্চার করতো, আমরা এই জন্যে বাইরে চলে গেছিলাম, যাওয়ার পরেও সেই আমার শাশুড়ির ওপরে ওরা দীর্ঘদিন করে টর্চার করতো, খেতে পড়তে বা কোনোভাবে দায় উদ্ধার করতো না, বা আমার শাশুড়িকে দেখতেও না। আমরা যত খরচা সেখান থেকে পাঠাতাম, বা আমার শাশুড়ির খোঁজ খবর ডাক্তার পানি সব আমরা করেছি। করার পরে আমার স্বামীর ওপরে যে পুলিশ এইগুলো লিখেছে মিথ্যে অভিযোগ, পুলিশ কি জানে যে আমার শাশুড়িকে কে খাইয়েছে, কে পড়িয়েছে? এই মিথ্যে আমার স্বামীর ওপরে কেন অভিযোগগুলো দিয়েছে উনি? হ্যাঁ, আপনাকে মারধর করেছে সেই বিষয়টা আমি 7/5
2025-এ আমি বাড়িতে গেছিলাম, আমার কিছু দরকারি ডকুমেন্ট। বর্তমানে কোথায় আছেন আপনারা? এখন আমরা কোথায় থাকবো? ওর বাড়িতে আছি বা ভাড়ার বাড়িতে আছি। বাড়িতে গেলে অসুবিধা কি? বাড়িতে ঢুকতেই দিচ্ছে না, বলছে যেরকম শাশুড়িকে মেরেছে ওরকম তোমরাও বাড়িতে আসো, তোমাদেরকেও মারবো। পুলিশ কাজ করছে না? পুলিশের কাছে কতবার গেছি, কাজ করছে না। তারপর আপনাকে মারধর করলো কি কেন? মারধর বলতে আমার কাপড় চোপড় আনতে গেছিলাম রাত 8টার সময় করে, যাওয়ার পরে তালা খোলার পরে আমি বাতিটা জ্বালবো তারপরে তুই করবো, তার আগেই ওরা কি করেছে, আমার এসে হামলা করেছে, আমার ভাসুররা বা জায়েরা করে আমাকে বেধড়ক মারধর করেছে। করার পরে আমি যাই করে জান ফান বাঁচিয়ে চলে এসেছি। চলে আসার পরে 8ই মে আমাদের পাঁচলা থানায় গেছিলাম যে জিডি করার জন্য। ওনারা খালি একটা জিডি নাম্বার দিয়ে ছেড়ে দিয়েছে, কোনো সেই সময় ই নেই বা আইনজীবীদের কাছে। আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আইনজীবীর কাছে যাব তো ওনারা যে কোনো অ্যাকশন নেয়, আমরা তাহলে এখন কোথায় যাব? হ্যাঁ, কোনো অ্যাকশন নিয়ে পুলিশের কাছে সকালে গেলে সন্ধ্যা অবধি বসে থাকো, ফের চলে আসো কেন? কিসের জন্য? আমাদের অপরাধটা কি? হ্যাঁ, আমাদের পয়সায় বা আমাদের এতে ট্যাক্সের টাকায় ওরা মাইনে নিচ্ছে আর নেতাদের দালালি করছে। হ্যাঁ, ওরা কি তৃণমূলে, ওরা কি কোনো দলের সঙ্গে, আপনার ভাইয়ের দল? হ্যাঁ, জড়িত আছে তৃণমূলের সাথে। তা আমরাও তো তৃণমূল করি। কোন পদে? কোনো পদে নেই, কোনো পদে নেই। এলাকার যারা নেতা আছে নেতাদের কাছে যখন আমরা এই খবরটা জানতে পারলাম যে এরকম মায়ের ব্যাপারে, তখন নেতাদের, আমাদের যে বয়স্ক মানুষ আছে তাদের কাছে গেছিলাম, যে বলেছি যে চাচা বা কাকা বা দাদা যে হোক হবে, তখন বললাম যে আমাদের এই ব্যাপারটা ম্যাটারটা হয়েছে, তো আপনারা তো গ্রামের মেম্বার বা কি এই সমিতি মেম্বার বা জেলা পরিষদ, আপনাদের কাছে আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি, অভিযোগটা আমাদের করুন। ওনারা কি বলছে তখন, ঠিক আছে দেখছি। এ বলছে আজ আসো, ও বলছে কাল আসো, বা ফোন করে সব মিলে দেখেনি? না, না, রিসিভও হয়েছিল আপনার মাকে? না, পোস্টমাস্টার পোস্টমর্টম হয়নি, কিন্তু পোস্টমর্টমের লোকেরা বাড়িতে যে মানে পোস্টমর্টম করেছে কি না করেছে ওইটা ওদের কাছেই রিপোর্টটা থাকবে। কিন্তু এর আগে কিন্তু মাকে একবার হাফ মার্ডার করা হয়েছিল 2017-তে জুন মাসে, রমজান মাসে 27টা না 26টা রোজায় মাকে একবার হাফ মার্ডার করা হয়েছিল। ওই খলিল মল্লিক, জলিল মল্লিক, সব আপনার ভাই? হ্যাঁ, ওরা একবার হাফ মার্ডার করা হয়েছিল আপনার একবার। যখন মৃত্যু হয় তারপরে পোস্টমর্টম হয়েছিল? না, তখন পোস্টমর্টম হয়নি, কিন্তু তার আগে ওই সিভিল ভলেন্টিয়ার আনারুল মল্লিক, ওনার বাপ নিয়ামত মল্লিক, ওনাদের মারফতে। আপনার মাকে যে মেরেছে আপনি যে অভিযোগ করছেন, এই মারফতে কি আপনি মামলা করেছেন? হ্যাঁ, মামলা করা হয়েছিল হাওড়া কোর্টে। কজনের নামে মামলা করেছেন? হাওড়া কোর্টে কমসে কম 10-12 জনের নামে কেস করা হয়েছিল। সেখানে পুলিশ ভেরিফিকেশনে লিখছে এটা তোমার মা বৃদ্ধ মা, মানে সেটা আপনি বললাম। তারপরে আপনি হাইকোর্টে এসেছেন? তারপরে আমি হাইকোর্টে এসেছি। হাইকোর্টে মামলা? হ্যাঁ, পুলিশ বলেছে যে তুমি খাওয়াওনি, পড়াওনি, তোমার মায়ের সাথে কিছু টাচিং এ ছিলে না। আমার কাছে পুরো তথ্য আছে, বোম্বাই থেকে টাকা পাঠালে একটা স্লিপ বেরোয়, অনেক স্লিপ আছে আমার কাছে। আমি পার্সোনাল ফোন সমেত কিনে দিয়েছিলাম। আর আমার কাছে কিছু রেকর্ডিং আছে, যে রেকর্ডিংটা আমি আপনাদের কাছে দেব। ওই রেকর্ডিংটা আপনারা একটু শুনিয়ে দেবেন। পাঁচলা, পশ্চিম পাঁচলা, বাগানীপাড়া, হাওড়া ডিস্ট্রিক্ট। হাইকোর্টে এই কারণেই এসেছি, 24শে মে মানে নর্মাল আমার টিকিট ছিল, প্রত্যেক বছরে বাড়ি আসি। তো হপকা আমি বাড়িতে যখনই আমার নর্মালে আসছি আমি, কিন্তু মাকে ফোন করে, মা ভালো মানুষ, সুস্থ মানুষ, অথচ ওই রাত্রিরে সন্ধ্যে 7টার সময়, রবিবারে, সোমবারে ভোট হবে, রবিবারে আমার চাস্তো ভাই একটা, সে নিজে আমার মায়ের হাতে ভোটের স্লিপ দিয়ে গেছে, তখনও দেখেছে ভালো মানুষ। তারপরে 8:30 9টার সময় করে ঘোষণা হচ্ছে যে মা ডেট। তো কি কারণে ডেট হলো সেইটে আমি কিছুদিন পর যখন একটা মানুষের কাছ থেকে আমি জানতে পেরেছি যে হ্যাঁ তোমার মায়ের এরকমভাবে মৃত্যু হয়েছে, তখন আমি হাওড়ার বাড়িতে, যখন আমি রাত 2টোয় ঢুকেছিলাম, সকালে যখন বলছি যে মায়ের অবস্থাটা যে বরফ দিয়ে আর পেটি প্যাক করে এবার ফেনি কাগজে কাঁথা দড়ি দিয়ে রেখে দিয়েছে বেঁধে, যেমন একটা ভ্যানে করে লাশ নিয়ে যায় সেইভাবে বেঁধে রেখে দিয়েছে। ওরা বরফটা যে দিয়েছে থানা থেকে পারমিশন নিয়ে ডোমে রাখিয়েছিল, যেই ডোম যে ডাক্তারের কাছে যারা চেলাই ফাড়াই করে তারা বাড়িতে যে বরফ দিয়েছে। তো যাই হোক, সোমবারে যখন আমি দেখতে চাইলাম তখন আমাকে কোমর ধরে মারা হয়, মাকে দেখতে দেবে না। কারা মারছে? ভাইয়েরা, কোমর ধরে ভাইয়েরা মারছে যে তোমাকে দেখতে দেওয়া হবে না। যখন ধোয়াবার পর, আপন ভাই, তখন আমাকে ধোয়ানোর পর মুখটুকুন শুধু দেখানো হয়,
তারপরে আমি হাওড়ার কোর্টে কেস করলাম। কেসটাতে ওখানে ভেরিফিকেশনে ওনারা লিখে পাঠিয়েছে তোমার মা দীর্ঘদিন ধরে মানে বিমারে একটা বড় বিমারে ভুগছিল, নর্মালে মারা গেছে, সেটা গ্রামের লোকও বলবে এবং যারা ভিখারি মানুষ ভিক করতে যায় বাড়ি বাড়ি তারা শুদ্ধ বলতে পারবে যে এর মা প্রকৃত এটা বিমারে ভুগছিল কি না ভুগছিল। আচ্ছা খাসা মানুষ, তো এইভাবে মৃত্যুবরণটা স্বাভাবিক এটা হতে পারে, সেই উদ্দেশ্য করে আমি হাইকোর্টে এসেছি। আমি কিন্তু এর একটা শেষ দেখে আমি ছাড়বো। আপনাদের ভাইদের বিরুদ্ধে অভিযোগ? ভাইদের বিরুদ্ধে অভিযোগ। আর নিজের ভাই? নিজের ভাই, এবং প্লাস কিছুদিন আগে 7 মে 5 মাসে এ বাড়িতে মানে গিয়েছিল আমার ওয়াইফ জামা কাপড় আনতে গিয়েছিল, যে আমরা বাইরে চলে যাব, জামা কাপড় আনতে গিয়েছিল, 4 জন মিলে আমরা গিয়েছিলাম, আমরা রোডে ছিলাম দাঁড়িয়ে। তো একে যেতে ঘরের ভিতরে গুচ্ছে পিটে দিয়েছে, হেতা হোতা করে লাথি মেরেছে, দেওয়ালে মাথা ঠুকে দিয়েছে ভাইয়েরা ভাবিরা। এবার এর গলায় একটা হার ছিল সেটাও ছিঁড়ে নিয়েছে। এখন হাইকোর্টে কেস করার পর থেকে বিভিন্ন রকমের কিন্তু আমার কাছ থেকে ধমকি আসছে, তোমাকে কেটে ফেলা হবে, মেরে ফেলা হবে, তোমাকে বাড়িতে এলে তোমার ঠ্যাং কেটে তোমাকে রাস্তায় বসিয়ে রাখা হবে, বিভিন্ন রকমের ধমকি আসছে। এই কারণে কিন্তু আমার ফ্যামিলিকে ওরা আক্রমণ করেছিল। আর একটা কথা হচ্ছে, পুরো ড্যাঙাতে আমাদের যত গাছপালা ছিল সব কেটে ফেলেছে। এই কাটার ঘটনাটা আমার একটা বড় দিদির কাছ থেকে আমি শুনি। তো খলিল মল্লিকের বউ তখন স্ত্রী বলছে যে প্রথম যখন ও কেস করেছিল তখন আমরা থানাকে পয়সা খাইয়েছি, তো বারবার আমাদের নামে কেস করছে, আমরা পয়সা কোথা পাবো, ওই জন্য ড্যাঙার সব গাছপালা বিক্রি করে আমরা কেসে পয়সা দেবো। তো কার্ড মানে আমাদেরই গাছ, মানে বাম্মার হাতে লাগানো পুরো সম্পত্তিটাকে ওরা 54-55টা পেরে 60টার মতো গাছ কেটেছে। 4 ভাইয়ের বিরুদ্ধে। আপনি কয় ভাই? আপনারা 5 ভাই? হ্যাঁ, আমি ছোট সব থেকে। মানে 4 ভাই মিলে আপনার মাকে মেরেছেন, আপনার এই অভিযোগ? হ্যাঁ, 4 ভাই মিলে মাকে মেরেছে, এমন কি এ কন্ডিশনে মেরেছে আমি যেটা শুনলাম আমাদেরই বাড়ির একজনের কাছ থেকে, যে 4 জন মিলে ঠ্যাং হাত ধরেছিল, পিছনে লাঠি মারা হয়েছে, তারপরে বুকেতে এসে খালি গুচ্ছে লাঠি মারা হয়েছে। যখন চেল্লাচ্ছিল পানি পানি করে তখনই তার শাড়ির আঁচল গালের ভিতরে ঢোকানো হয়েছে, ঢুকে একজন এসে গলাতে ফাঁস টেনে দিয়েছে। কারা? ভাবিরা? ভাইয়েরা, ভাবিরা পা হাত ধরেছিল। তখন আমারই পাশের বাড়ির মাকে এইভাবে নির্মমভাবে জায়গার লেগে, সম্পত্তির লেগে। সম্পত্তি কি মায়ের নামে সব? না, মায়ের নামে কিছুটা আছে, বাদ বাকি আমাদের নামে কিছুটা ছিল। একটা জায়গা জমি মাপজোপ হয়ে গেছিল, আমার জায়গাটার উপরি ওদের লালচ, আমার সম্পত্তির লেগে মা প্রতিবাদ করতে গিয়েছিল বলে মা মানে মৃত্যুবরণ হতে হয়েছে মাকে। ভাইদের উপরে আপনার মূলত? হ্যাঁ, ভাইদের উপরি। এই হচ্ছে ব্যাপার। কি নাম আপনার? নামটা বলুন। আমার নাম হচ্ছে জব্বার মল্লিক। আর একটা ম্যাটার হচ্ছে